সীমান্তে বেড়া নির্মাণে নিন্দা ঢাকার, ভারতীয় হাইকমিশনারকে তলব, নির্মাণ কাজ বন্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা। এবছরের মধ্যে জাতীয় নির্বাচন যায় বিএনপি, মির্জা ফখরুলের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও পুতুল সহ ১৬ জনের নামে দুদকের মামলা। চাঁদা না দেওয়ায় ঢাকায় ব্যবসায়ীর উপর হামলা, ২ জন গ্রেফতার। জিগাতলায় স্বর্ণের দোকানে অভিনব চুরি। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বাংলাদেশি নাগরিক হত্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দুপুরে সীমান্ত ইস্যুতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ভারতীয় হাইকমিশনারের সাথে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন। পরে প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার কথা উল্লেখ করে সীমান্ত হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব। তিনি ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদিকে বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের ব্যাপারে দুদেশের বোঝাপড়ার বিষয়ে আলোচনা হয়েছে। অপরাধ কার্যক্রম বন্ধে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। Commitment to ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. হঠাৎ করে ৩ বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা সহ ৫টি স্থানে কাঁটাতারে বেড়া দেবার কার্যক্রম ভারত বন্ধ করেছে ও এই বিষয়ে বাংলাদেশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতের সাথে সীমান্ত বিষয়ে যেসব অসম চুক্তি হয়েছে তা বাতিল করতে চিঠি দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। গেল সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের অপর পারে শূন্য রেখা থেকে ভারত অংশের ১০০ গজের ভেতরে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের তৎপরতা শুরু করে দেশটি। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তি না মেনে করা ভারতের এমন কার্যক্রমে বাধা দেয় বাংলাদেশ। এরপর বিএসএফ ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে হয় পতাকা বৈঠক, আলোচনাও। এসব নিয়েই রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। এখন পর্যন্ত ভারতের সাথে সীমান্ত নিয়ে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে, কিন্তু বিগত সরকারের সময়ে অসম সুবিধা দেয় সংকট বেড়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। জিরো লাইনের থেকে যে ১৫০ গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওরা ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। চরম অবনতিটা আমি বিশ্বাস করবো না, তো চরম অবনতি রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, তাই এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। বিকেলে ইইউ রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি ক্ষমতায় গেলে ইউরোপীয় ইউনিয়নের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, অগণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দেশ বেশি দিন চলতে পারে না, তাই এবছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। মূলত নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। এছাড়া দেশের অর্থনীতি ও সংস্কার বিষয়েও তারা বিএনপির ভাবনা জানতে চেয়েছেন বলে জানান দলটির স্থায়ী কমিটির এই নেতা। সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে। যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। আগামী দিনে অর্থনীতিকে এই যে গর্তের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিনিয়োগকারীদের পাশে থাকার কথাও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আগামী দিনে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন। তার চিকিৎসার খবর জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ মাসুদুজ্জামান। মাসুদ, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ফারজানা আমাকে সংযুক্ত করার জন্য। আসলে এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি দি লন্ডন ক্লিনিকের সামনে, যেখানে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। আপনারা জানেন 8 তারিখ থেকে আজকে 12 তারিখ 4 দিন অবধি উনি এখানে চিকিৎসাধীন আছেন এবং অধ্যাপক জন কেনেডি উনার চিকিৎসার টোটাল পর্যবেক্ষণ করছেন। ওনার তত্ত্বাবধানে একটা টিম আছেন, ডাক্তারদের টিম আছেন 7 জনের, তারা পর্যবেক্ষণ করছেন নিবিড়ভাবে। তো আজকে লন্ডন টাইম 3টার দিকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যে চিকিৎসক উনি আমাদেরকে জানালেন যে উনি আগের চেয়ে অনেকটাই ভালো, প্রফুল্ল, আনন্দে আছেন। কারণ আপনারা জানেন পরিবারের প্রত্যেকেই ওনার সাথে দেখা করছেন। আজকে 4 দিন ধরেই খাবার নিয়ে আসছেন। তার জ্যেষ্ঠ পুত্র নিজ হাতে খাবার নিয়ে ওনাকে খাওয়াচ্ছেন এবং সবাইকে একসাথে পেয়ে উনি আসলে মানসিকভাবে অনেকটাই সুস্থ এবং আমরা কিছুটা সূত্রে জানতে পারলাম যে উনি কথাও বলতে পারছেন, আজকে খুব সুন্দর করে বলছেন কথা এবং একটু হাঁটা চলাও করার চেষ্টা করতে পারছেন। মানে তারা আগের চেয়ে অনেকটাই ভালো বলে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। তো এছাড়াও যারা নেতাকর্মীরা 2-1 জন আছেন ওইখানে, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও বলেছেন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছেন উনি সবাইকে চিনতে পারছেন, সুন্দরভাবে কথা বলতে পারছেন, একটু চলাফেরা করতে পারছেন। আর এখানে তার নাতনিরাও আছেন, নাতনিদের সাথেও তিনি ভালো একটু সময় কাটাতে পারছেন। আপনারা জানেন দীর্ঘদিন উনি কারারুদ্ধ অবস্থায় ছিলেন, যেভাবে চিকিৎসা ছিল বাংলাদেশে
সেই চিকিৎসা কতটুকু সন্তোষজনক, আসলে ওরা অনেকটা অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। তা এখানে চিকিৎসায় তারা অনেকটাই সন্তুষ্ট। এখানে চিকিৎসা খুব ভালোভাবে চলছে তারা জানালেন। এবং আপনি জানেন গত পরশুদিন 3:15 স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস ও তার সহধর্মিণী আফরোজা আব্বাস এসছেন। তিনিও গতকালকে নেত্রীকে দেখে উনি অত্যন্ত আসলে তারা আনন্দ বোধ করলেন এবং অত্যন্ত খুশি মনেই বের হয়ে এসে বললেন যে আমরা বাংলাদেশের চেয়ে এখানে অনেকটাই ভালো অবস্থায় নেত্রীকে দেখতে পেরেছেন। এবং তারা জানছিলাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর। জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে কখনোই সম্ভব নয় উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কমিশনের সামগ্রিক ফোকাস এখন জাতীয় নির্বাচনের দিকে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে কমিশনারদের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিল করতে সরকারকে নির্বাচন কমিশন চিঠি দেবে বলেও জানান তিনি। এছাড়া তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশনের অধীন থেকে অন্য মন্ত্রণালয়ে যাওয়া সাংঘর্ষিক হবে। সেই সাথে নির্বাচন কমিশন এখন জাতীয় নির্বাচনের দিকে এগুচ্ছে বলেও জানান তিনি। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। জাতীয় নির্বাচন যখনই চূড়ান্তভাবে একটা কনসেনসাসে পৌঁছায়, একটা ডেট যখন হয়ে যায়, তার আগে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এই ধরনের অপরাপর যাবতীয় ফোকাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সো এই সব কিছু বিবেচনা করে কতটুকু করা যাবে কি না, করলে কখন করা যাবে, লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড। সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। যুক্তরাজ্যে ফ্ল্যাট কেলেঙ্কারিতে যুক্ত থাকায় দেশটির সিটি মিনিস্টার ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেছেন সেগুলোরও তদন্ত হওয়া দরকার। যদি প্রমাণিত হয় এসব সম্পত্তি সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন, তাহলে সেই সম্পত্তি বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। ডক্টর ইউনূস আরও বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ, কিন্তু তার নিজের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্য করার কিছু হয় না। তার উচিত জনগণের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা, কিন্তু তা না করে বরং তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। অন্যদিকে দুর্নীতিতে যুক্ত থাকায় টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ। জালিয়াতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই ঘটনায় সহযোগিতার দায়ে গণপূর্ত ও রাজুকের 14 জন কর্মকর্তাকেও আসামি করেছে প্রতিষ্ঠানটি। আবির আহমেদ রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো দুর্নীতি মামলায় ফাঁসলেন স্বৈরাচার শেখ হাসিনা। রাজুকের পূর্বাচল প্রকল্পের 28 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের 17 নম্বর প্লট নিচকন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দিতে সহযোগিতা করায় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় দুদক মহাপরিচালক। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তাঁর মাতা জনাব শেখ হাসিনা তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ প্রদান, দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায়
আজ একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নথিতে দেখা যায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও প্লট জালিয়াতির কাজে সহযোগিতা করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 জন কর্মকর্তাকেও আসামি করেছে দুদক, যেখানে আরও রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার মতো প্রভাবশালী আমলারা। মামলা রুজু হয়েছে, এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। আসামিদের এরই মধ্যে দুদকে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সাথে তদন্তের প্রয়োজনে পলাতক আসামিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সংস্থাটি। এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের আরও 5টি রাজুক প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদাবাজিকে কেন্দ্র করে রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী নেতাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এদিকে সীমান্ত সম্ভার মার্কেটে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তামজিদ সুমনের রিপোর্ট। শুক্রবার রাতের ঘটনার সিসি ফুটেজ এটি। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান মার্কেটের সামনে এভাবেই 2 কম্পিউটার ব্যবসায়ীকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় 7-8 জন দুর্বৃত্ত। এতে জখম হন এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু ও যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক। ঘটনার পর পুলিশের ধারণা ছিল সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা হতে পারে। তবে 2 জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। 2 জনকে অলরেডি গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন হচ্ছে এজাহারভুক্ত আসামি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এখন আমরা আসলে সব কিছুই তো তদন্তর বিষয়, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমাদের নিরাপত্তাটা কোথায়? সন্ত্রাসী চাঁদাবাজের কাছে আমরা জিম্মি থাকবো? তারা হচ্ছে ওরাই যারা হচ্ছে ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে ব্যবসা করতে যায় না, চাঁদা দাবি করে, বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়। এই ঘটনার পর রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন মাফিয়া গ্রুপ, স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে। আগের যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। এদিকে ধানমন্ডি সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 50 ভরি স্বর্ণালংকার উদ্ধার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায়, শোরুমের শাটার কেটে মাত্র 8 মিনিটের মধ্যে স্বর্ণ নিয়ে পালায় চোরচক্র। ওই দলের একজন চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে যায়। একজনের বিরুদ্ধে 13টি মামলা, আরেকজনের বিরুদ্ধে 9টি মামলা আছে। অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট আরোপের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় তেমন একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আজ এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না, বাট আমরা মনে করছি সেটা খুবই মিনিমাম হবে। আমরা মনে করি না যে এটা খুব ম্যাসিভ ইম্প্যাক্ট হবে। অজনপ্রিয় অর্থ আমি কোনো কোশ্চেনই দেখছি না অজনপ্রিয়, বরঞ্চ সরকার বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। ফিনান্সিয়াল হেলথ দেশের ভালো হয়, সেটা বরঞ্চ ইনফ্লেশনকে কমিয়ে আনে। দীর্ঘদিনের দুর্ভোগ যেন কমছেই না রাজধানীর মুগদা মান্ডা এলাকার বাসিন্দাদের। মুগদা হাসপাতাল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও চলাচলের জন্য মূল সড়কের বেহাল দশা যেন কল্পনাকেও হার মানাবে।
জরুরি সেবা নিতে অসংখ্য রোগী ও তার স্বজনদের কষ্ট বাড়ছে প্রতিনিয়ত। কয়েক দফা ঠিকাদার নিয়োগ এবং পরিবর্তন করেও সমস্যার সমাধান করতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকার সড়কের দুর্ভোগ নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। রিকশার চাকা কোথাও ঘুরছে, কোথাও থমকে আছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই এমন জরাজীর্ণ সড়ক সংস্কারের নামে 1 বছর পার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অল্প বৃষ্টিতে কোমর পানি আর শুকনো মৌসুমে খানাখন্দে ভরা এ সড়ক নগরবাসীর ভোগান্তি তুলেছে চরমে। জরুরি সেবা নিতে বহু রোগী সড়কে নিত্য ভোগান্তির শিকার। বর্ষার সময় আসলে 1 হাঁটুর উপর পানি হয়, প্রতিদিন রুগী এখানে পড়ে, সাধারণ মানুষ পড়ে, আর এই সাইডগুলোতে যাওয়ার কোনো জায়গা থাকে না, মানে ভোগান্তি চরম সীমানা অতিক্রম। একটু বৃষ্টি হলে পুরো হাটের সময় পানি থাকে। প্রত্যেকটা ম্যানহোল দেখেন, প্রত্যেকটা ম্যানহোল খোলা আছে। কত লোক যে পড়ে যায় এখানে, উঠাইতে পারে না, গাড়ি যাইতে পারে না, বাচ্চা কাচ্চা স্কুল আইয়ে গাড়ি বুড়ি বাচ্চাদের পড়ে। শুধু এই সড়কই নয়, মুগদা এলাকার একটি সড়কও নেই যেখানে খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন এলাকাবাসী। কয়েক দফা দক্ষিণ সিটি কর্পোরেশনে চিঠি দিয়েও ফল পাননি, তাই নিজেদের অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন অনেকে। প্রতিটা ভাড়াটি এবং বাড়িওয়ালারা মিল্লা টাকা উঠে তারপর কাজ করছে সিটি কর্পোরেশন দিয়ে। হসপিটাল থেকে রিক্সা পায় না, রিক্সা আসতে চায় না। এরপরে হচ্ছে আমরা নিজেরা অফিস করতে পারি না, অফিসে যখন যায় আমাদের ভালো পোশাকটা নষ্ট হয়ে যায়। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে থমকে আছে এলাকার জলাবদ্ধতা নিরসন সহ রাস্তা উন্নয়নের কাজ। নেই যথাযথ তদারকি। সিটি কর্পোরেশনের আশ্বাস আর এলাকাবাসীর বিশ্বাসী দিন কাটছে মুগদা এলাকার 30,000 বাসিন্দার। দফায় দফায় আশ্বাস দিয়েও ন্যূনতম ভোগান্তি কমাতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সেটিরও কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীরা। We are hopeful by end April we will complete the work before the next monsoon, মানে আগামী বৃষ্টির আগেই আমরা এই কাজটা সম্পূর্ণরূপে শেষ করার জন্য সেইভাবে প্রিপারেশনে আছি। দক্ষিণ সিটি কর্পোরেশনের এ ওয়ার্ডে সড়কের সংস্কার কাজ সম্পন্ন হলে যাতায়াতে স্বস্তি ফিরবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এজেন্সি কোটা 1000 বহাল রেখে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, রোববার জেদ্দায় বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন এবং সৌদির পক্ষে দেশটির হজ উমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশে হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 1000 থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি মন্ত্রীকে অনুরোধ করেন উপদেষ্টা, কিন্তু এজেন্সির প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 1000ই বহাল রাখে সৌদি আরব। আগামী বছর এই কোটা হবে 2000 জন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমূলক চুক্তি করেছিল, এখন তাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে, ভারত আবারও ব্যবসার জন্য তাদের জায়গা থেকে কথা বলছে। চা শ্রমিকদের উদ্দেশ্য করে আগামীতে কেউ সিন্ডিকেট ও চাঁদাবাজি করলে প্রতিবাদের আহ্বান জানান সার্জিস। বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগান মাঠে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত চা শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনুধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরির সভাপতিত্বে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস এ সময় উপস্থিত ছিলেন। এই শেখ হাসিনা তাদের সাথে এরকম বৈষম্যমূলক চুক্তিগুলো করেছিল, এখন তাদের এই যে বাণিজ্য, তারা যে টাকাগুলো পেত এগুলো আর অনেক কমে গিয়েছে। এখন তারা আবার ব্যবসার জন্য তাদের জায়গা থেকে আবার কথা বলছে। তো আমাদের কথা হচ্ছে, আমরা যেমন যে কোনো অন্যায় কোন মালিক যদি করে সেটা মানবো না, আবার দেশের এবং দেশের বাইরেরও যদি কেউ করে সেটাও আমরা হতে দিব না।
জুলাই আগস্ট আন্দোলনে নিহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা 7 বেওয়ারিশ লাশের একটি শনাক্তের দাবি করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের দাবি 5 আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন যাত্রাবাড়ি এলাকায় কাজ করা মোহাম্মদ হাসান নামের এক ছেলে। তার পোশাক দেখে তাকে শনাক্ত করতে পারার দাবি করেন স্বজনেরা। মোহাম্মদ হাসানের বাড়ি ভোলা জেলায়। যাত্রাবাড়িতে একটি ইলেকট্রনিক দোকানে কাজ করতেন তিনি। তবে পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষা করে হাসানের ডিএনএর মিল পাওয়া গেলে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে আহত ও শহীদদের চূড়ান্ত তালিকা ও আহতদের পরিচয়পত্র দেয়া সহ 9 দফা দাবি জানানো হয়েছে। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅভ্যুত্থানের আহত সম্মুখ সারির ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। দ্রুততম সময়ের মধ্যে আহত ও নিহতদের মাসিক ভাতা চালু করার দাবিও জানান আন্দোলনের আহত ছাত্র জনতা। এছাড়া আহতদের আজীবন সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা এবং আহত ও নিহতদের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি তোলেন মানববন্ধনে অংশ নেয়া ছাত্র জনতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এই অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আবাসন সংকট নিরসনের দাবি অনেক পুরনো হলেও এই বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাদের দাবি, জবি প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীরা এই আন্দোলন বন্ধ করে আলটিমেটাম দিয়ে রাখলেও প্রশাসন দৃশ্যমান কাজ করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের সঙ্গে তাই আর লিয়াজও করার সুযোগ নেই উল্লেখ করে 3 দফা দাবি উত্থাপন করেন তারা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর না হওয়া পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসা বাণিজ্যকে সংকটের মুখে ফেলবে। একই সাথে ক্ষতিগ্রস্ত হবে দেশের শিল্প খাত বলে জানিয়েছেন প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামীম আহমেদ। দুপুরে রাজধানীর পল্টনে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বাস্তবতায় সব সময় দাতা সংস্থা পরামর্শ বাস্তবায়ন করা উচিত নয়। শিল্প কারখানায় গ্যাস সংকট দূর করতে গৃহস্থালী ও সিএনজি পর্যায়ে ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলেন, পণ্য উৎপাদনে বাধাগ্রস্ত হলে সামগ্রিকভাবেই চাপে পড়বে দেশের অর্থনীতি। নিষিদ্ধ না করে পলিথিন ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দেন বক্তারা। একই সাথে পলিথিন উৎপাদন ও আমদানি পর্যায়ে ভ্যাট বাড়ানোর দাবি জানান তারা। মুঠোফোন সেবা ও ইন্টারনেটের উপর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সহ ইন্টারনেটের সাথে যুক্ত বেশ কয়েকটি সংগঠন। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনগুলো এই মানববন্ধন করে। এ সময় সংগঠনগুলোর নেতারা অভিযোগ করেন, কোনো পক্ষের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলেও তাদের দাবি, এর মধ্য দিয়ে রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতির সুযোগ তৈরি করা হয়েছে। ইন্টারনেট সেবার দাম বাড়ানো হলে দেশের ফ্রিল্যান্সাররা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তারা। অর্থবছরের মাঝামাঝি সময়ে অপরিকল্পিতভাবে সরকারের কর বাড়ানোয় দেশের অনেক বেভারেজ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বেভারেজ ম্যানুফ্যাকচারার্স সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা জানান ব্যবসায়ীরা। আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অপারেশন ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম বলেন, কার্বোনেটেড ও নন কার্বোনেটেড পানীয়ের উপর নতুন করে 30 এবং 15% হারে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত ব্যবসা বান্ধব নয়। কর বৃদ্ধির ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, যা ভোক্তার ক্রয় সীমার বাইরে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি। বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। প্রাতিষ্ঠানিক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের ব্যবসায়িক পার্টনারদের পুরস্কৃত করেছে আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যাল লিমিটেড। রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের পার্টনার সম্মেলনে 255 জন আঞ্চলিক বিজয়ী এবং 16 জন জাতীয় বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এম হারেস আহমেদ, ডিরেক্টর ও সিইও মাহবুব হোসেন মির্দা সহ কর্মকর্তা ও কর্মচারীরা।
ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল ঘোষণা প্রসঙ্গ। লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বোলিং একসঙ্গে নিষেধাজ্ঞায় সাকিবের বাদ পড়াটা অনুমেয় ছিল। সম্প্রতি রান খরায় ভুগতে থাকা লিটনেরও জায়গা হয়নি দলে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। মমিনুর রিপনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কেমন হতে পারে তা ক্রীড়া সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে খবরে তুলে ধরেছিল এনটিভি। মিরপুর স্টেডিয়ামে রোববার আনুষ্ঠানিক দল ঘোষণায় তারই প্রতিফলন দেখা গেল। চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাজে ফর্মে বাদ পড়েছেন লিটন দাস। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ওয়ানডে দল থেকে আরও বাদ পড়েছেন আফিফ, শরীফুল ও হাসান মাহমুদ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে। টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। 15 সদস্যের বাংলাদেশ দলে ব্যাটার হিসেবে আরও থাকছেন সৌম্য, তানজিদ, ইমন, মাহমুদুল্লাহ ও জাকের আলী। পেস আক্রমণে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা ও তানজিন সাকিবের সঙ্গে থাকছেন 2 স্পিনার নাসুম ও রিশাদ। আর অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি। প্রতিটা ম্যাচ জেতার জন্য লড়াই করতে হবে, তো সেই আশাটা তো নিশ্চয়ই থাকবে। তবে সেই আশাটার প্রতিফলন তো মাঠে ব্যাটে বলে আমাদেরকে ঘটাতে হবে। ইজ হিউজ চ্যালেঞ্জিং, বাট ওই চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পর্যায়ে বাংলাদেশ ওয়ানডে দলটা আছে, সেটা বলেও আমি বিশ্বাস রাখি। অভিজ্ঞতার বিবেচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে দলে চাইছিল নির্বাচকরা। তবে অবসরের কারণে তামিম আর বোলিং নিষেধাজ্ঞায় ফেরানো হয়নি সাকিবকে। দরকার। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। সীমান্তে বেড়া নির্মাণের নিন্দা ঢাকার, ভারতীয় হাইকমিশনারকে তলব, নির্মাণ কাজ বন্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা। এবছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি, মির্জা ফখরুলের সাথে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জালিয়াতির মাধ্যমে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও পুতুল সহ 16 জনের নামে দুদকের মামলা। এবং চাঁদা না দেওয়ায় ঢাকায় ব্যবসায়ীর উপর হামলা, 2 জন গ্রেফতার, জিগাতলায় স্বর্ণের দোকানে অভিনব চুরি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।